চেপে আর মাথা ঢোকাতে হলো না। ফের শুরু হয়েছে মিহি স্বরের আহ্বান। এবার রীতিমতো কাছ থেকে একেবারে স্পষ্ট গলা, ওরে আমি এসেছি, দরজা খোল। এবার শীতে পুপসিদের মধুপুরের বাড়ি সরগরম। কে না এসেছে! বাবা, মা, ঠাকুর দাদা, ঠাকুমা, মাস্তুতো দিদি মুনা, মামাতো বোন কঙ্কা, টুকু দিদি, এমনকি চরম কাজের মানুষ ভানু মামাও। এত লোকজন দেখে বাড়ির কেয়ারটেকার ত্রিভুবনের মুখে হাসি আর ধরে না। আসেনি শুধু পুপসিদের দিদি খুকু, সদ্য খবরের কাগজের অফিসে চাকরি পেয়েছে সে, তাই সে বেজায় ব্যস্ত থাকে দিনরাত। এই ফিচার, ওই রিপোর্টিং, এখানে যাওয়া সেখানে ছোটা। মধুপুর যাওয়ার প্রস্তাব শুনে নাক কুচকিয়েছিল খুকু। অফিসের রোমাঞ্চকর কাজকর্ম ছেড়ে পাণ্ডব বর্জিত পুরীতে বেড়াতে আসার তার কোনো বাসনাই নেই। হ্যাঁ, পাণ্ডব বর্জিত পুরীই বটে। পাঁচিল ঘেরা পেল্লাই বাড়ি, চতুর্দিকে আম, জাম, বেল, নিম, শাল, মহুয়ার মিনি জঙ্গল। স্টেশন থেকে বাড়িটা বেশ দূর, প্রায় ৫ কিলোমিটার। আশেপাশে আরো খান কয়েক এরকম পুরনো পুরনো বাগান বাড়ি আছে বটে, কোনোটাতেই জনমনীষী নেই। এ বাড়িতেও মানুষ বলতে দুজন, ত্রিভুবন আর তার বউ বাসন্তী। তারা থাকে সেই পাঁচিলের ধারে, আউট হাউসে। মাঝে মাঝে ঝাড়াঝুড়ি করা ছাড়া পুপসিদের সেই দোতলা বাড়িটা প্রায় খোলাই হয় না। পুপসিদের ট্রেন মধুপুরে পৌঁছেছিল বিকেল ৩টেই। ত্রিভুবনকে আগেই খবর দেওয়া ছিল, সার সার ঘর খুলে রেখেছে সে। স্থানীয় একটা লোককে ধরে গোটা বাড়ি ঝকঝকে তকতকে করে ফেলেছে। ডিসেম্বরের শেষ দিন এখন খুব ছোট। পৌঁছে হাত পা ছড়াতে না ছড়াতেই সন্ধে। ওহ, হাত পা ছড়ানোর উপায় কোথায়! জবর ঠান্ডা এখানে। শাল, সোয়েটার, টুপি, মোজা, গ্লাভস যে যা পেরেছে গায়ে চাপিয়ে ফেলেছে। তবু শীতের হাত থেকে নিস্তার নেই। হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরে যায়। এদিকে বিজলি বাতিও নেই। ঘরে ঘরে হেরিকেন চালিয়ে দিয়ে গেছে ত্রিভুবন, তবে কেউ এখন নিজের ঘরে নেই। সবাই জড়ো হয়েছে দোতলার হলটাই। জোর হই হল্লা চলছে, গল্প, হাসি, গান। বাসন্তী এসে আর এক প্রস্ত চা দিয়ে গেল। ছোটদের জন্য গরম গরম খাঁটি গরুর দুধ। গরুও খাঁটি, দুধও খাঁটি। খাওয়ার পর গোফে ইয়া পুরো দুধের স্বর লেগে থাকে। পুপসিদের দিদা প্রীতিলতা অনেকক্ষণ ধরেই রান্নাঘরে যাওয়ার জন্য উসখুস করছিলেন। জিজ্ঞাসা করলেন বাসন্তীকে, হ্যাঁ রে, আজ রাতে কি খাবার হচ্ছে? লুচি, বেগুন ভাজা, আলুর চচ্চড়ি আর প্যারা, বাস। মুরগি টুরগি কিছু হচ্ছে না? মেনু ঠিক করার দায়িত্ব ভানু মামার। তাকে এবার টিমের ম্যানেজার করা হয়েছে। এসেই একটা সাইকেল ছুটিয়ে সে বাজারে ছুটেছিল। নিয়ে এসেছে গাদাখানেক ময়দা, ঘি, আলু, বেগুন, লঙ্কা, পেঁয়াজ আর মধুপুরের বিখ্যাত প্যারা। দোকানি সে খান আষ্টেক প্যারা সাটিয়েছে। বাড়ি আসতে আসতে আরো গোটা পাঁচেক। ভানু গম্ভীরভাবে বলল, না মাতাশ্রী, আজ সারাদিন প্রচুর উল্টোপাল্টা খাওয়া হয়েছে। রাত্রির বেলা শুধু লুচি চচ্চড়িই ভালো। প্রীতিলতা ঘোর আমিষাসী, মুখ বিকৃত করে বললেন, অ্যাঁ, বেড়াতে এসে মুরগি মটন ছাড়া মুখে রোচে? পুপসি মাংস মাছ খাওয়া ছেড়ে দিয়েছে। তার সামনে আমিষ খাওয়ার গল্প করলেও সে আহত হয়। দিদাকে জ্ঞান দেওয়ার ভঙ্গিতে সে বলল, দেখো দিদা, প্রাণী হত্যা মহাপাপ। এই যে তোমরা মুরগি ভেড়া জবাই করো, জানো তাদের আত্মারা তোমাদের আশপাশে ঘুরে বেড়ায়, তোমাদের অভিশাপ দেয়। মুনা খিলখিল করে হেসে উঠল, হিহি, মুরগি ভূত, ভেড়া ভূত! ঠাট্টা করো না মুনা দিদি। ভেবো না স্কুলে পড়ছো বলে সব জেনে গেছো। পুপসি, মানুষ মরে ভূত হতে পারে, জীবজন্তুরা পারে না গো। কঙ্কা শীতে জড়সড় হয়ে পুপসির মায়ের গা ঘেঁষে বসে। কাঁদো কাঁদো মুখে সে বলে উঠল, আবার ভূতটুতের কথা বলছো কেন? মুনা বলল, ও মা, কি বোকা রে তুই, ভূতের ভয় পাচ্ছিস?
পুপসির দাদু ধীরশঙ্কর বললেন, ভূতকে কে না ভয় পায়? কেন ভয় পাও তুমি? তুমি কখনো ভূত দেখেছো? দেখেছি বই কি। ধীশ্বর ভালো করে গায়ে শালটা জড়িয়ে নিলেন। জানিস তো, এক সময় আমার কিরকম ফুটবলের নেশা ছিল। মোহনবাগান ক্লাবে না গিয়ে একদিনও থাকতে পারতাম না। একদিন ক্লাব থেকে বেরিয়ে আমি আর আমার বন্ধু দরবারি ধর্মতলার দিকে যাচ্ছি। ময়দানের মধ্যে দিয়ে গেল অনেকটা শর্টকাট হয়। ময়দান ধরেই চলেছি। ঘুটে অন্ধকার। বেশ তাড়াতাড়ি মাঠটুকু পার হচ্ছিলাম আমরা। তখনই স্পষ্ট পেছনে একজনের গলা, দাদা, আপনার কাছে কালকের মোহনবাগান ইস্ট বেঙ্গলের টিকিট হবে? অমনি চমকে তাকিয়েছি দুজনে। ওমা, দেখি কেউ কোথাও নেই। ভাবলাম আমাদের শোনার ভুল। আবার দু পা এগিয়েছি। আবার এক প্রশ্ন। ঘুরলাম, কেউ কোথাও নেই। তারপর এক পা করে হাঁটছি আর ফিরে ফিরে তাকাচ্ছি। গলার স্বরটা সঙ্গে সঙ্গে আসছে, কিন্তু ধারে কাছে একটি প্রাণীও নেই। আমরা দুই বন্ধু তো ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। হাঁটুতে হাঁটু লেগে যাচ্ছে, দরমর ঘামছি। মুনা বলল, তা এতে কি প্রমাণ হয় তোমরা দেখতে তো কেউ পাওনি? তা পাইনি, কিন্তু কি কিন্তু? আজব এক কাণ্ড হলো। আমাদের পকেটে তখন সত্য সত্যই টিকিট ছিল। আমি আর দরবারি যুক্ত করে একটা টিকিট ঘাসে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে কোত্থেকে জোর বাতাসে ঝাপটা এলো একটা, আর টিকিটটা শো করে উড়ে গেল। বাস, তারপর ওই গলাও থেমে গেছে। আর নো প্রশ্ন, নো রিকোয়েস্ট। এটাকে কি ভূতের এভিডেন্স বলা যায় না? টুকটুকি দাদুর হাঁটু চেপে ধরেছে। ভূতের গল্প থাক না দাদু, কিন্তু ভূতের গল্প একবার শুরু হলে কি আর থামে? তার উপর যদি এমন একটা শীতের রাত হয় যেখানে আলো আঁধার মিশে একটা আদি ভৌতিক পরিবেশ তৈরি করেছে। দেখা গেল ঘরের অনেকেই কখনো কখনো ভূতের পাল্লায় পড়েছে। পুপসির বাবা নাকি একবার এক সাইকেলে ভূতের পাল্লায় পড়েছিল। পুপসির ঠাকুমা পড়েছিল মেচো ভূতের কবলে। প্রীতিলতাকে নাকি একবার মাদ্রাজে পেতনি তাড়া করেছিল। প্রাণপণে পোঁ পোঁ করে তিনি তাকে বিদায় করেছিলেন। ভাগ্যিস প্রীতিলতার জানা ছিল তামিলে পো মানে যা। পুপসির মাও বাদ যায়নি। সে নাকি একবার এক ব্রহ্মদৈত্যের খপ্পরে পড়েছিল। ভারী ছিচকে ছিল ভূতটা। আসানসোলে থাকার সময় সুমিত্রা একটু অন্যমনস্ক হলেই নাকি কলাটা মূলটা হাপিস করে দিত পাশের বেলগাছের ব্রহ্মদৈত্য। একমাত্র দেখা গেল পুপসির ঠাকুর দাদা নিখিল নাতিরই কপাল খারাপ। তার চোখের জ্যোতি বরাবরই ক্ষীণ। সেজন্য নাকি তার এই জীবনে ভূতের দর্শন পাওয়া হয়ে ওঠেনি। এই নিয়ে মৃদু আফসোসও আছে তার। ভানু মামা আর মুনা ভূতের গল্প শুনতে শুনতে হেসে গড়াগড়ি খাচ্ছিল। ভানু মামা বলল, তোমরা কখনো সাহসী লোকেদের ভূত দেখতে দেখেছো নাকি? সঙ্গে সঙ্গে মুনা সাই দিয়ে বলল, ঠিক ঠিক, ভূত শুধু ভীতু মানুষদেরই দেখা দেয়। ভূত মানুষের মনের ভুল, দুর্বলতা। পুপসি চেঁচিয়ে উঠল, মোটেই না, ভূত সবাইকে দেখা দেয়। আমার কাছে একদিন একটা হরিণের ভূত এসেছিল। জলে ভরা কি করুণ দুটো চোখ, অবিকল মানুষের গলায় বলল, তোমরা এত নিষ্ঠুর কেন গো? বিনা কারণে কেন আমাদের মেরে ফেলো? তা পেছন পেছন কোনো বাঘের ভূত আসেনি বুঝি হরিণটাকে খেতে? ভানু মামা অট্টহাস্যে ফেটে পড়ল, তোদের মতো লেব দুষ্কি নিয়ে পারা গেল না। ভয় পেয়ে পেয়ে তুই যেন কেমন কেবলি হয়ে গেছিস রে। ত্রিভুবন দরজায় দাঁড়িয়ে। হঠাৎ সে বলে উঠল, অমন কথা বলো না ভানু দাদা, তেনারা শুনলে রাগ করবেন। জানো, এই বাড়িতে বাগানেও তেনারা আছেন। তাই নাকি? কজন আছে রে? একজন তো প্রায় দেখা দেন, এক বুড়ি। ওই কুয়োপাড়ের আম গাছটার গলায় দড়ি দিয়েছিল। কেন এখানে এসে মরল কে জানে। হঠাৎ একদিন সকালে কুয়োর জল তুলতে গিয়ে দেখি। তুমি কি সেই 10 বছর আগের ঘটনা বলছো নাকি? পুপসির ঠাকুমা সান্ত্বনা জিজ্ঞাসা করলেন, সেই বুড়িটা এখানেই কোন গায়ে থাকতো না? হ্যাঁ মা, ঠিকই ধরেছেন। ছেলেরা দেখতো না মাকে। বড় দুঃখী ছিল বুড়িটা। সে যে ভূত হয়ে এখানে আছে আগে বলনি তো। আপনারা ভয় পাবেন বলে বলিনি। দেখেননি,
আপনারা এখানে এলে আমি আপনাদের সন্ধ্যের পর কোতলায় যেতে বারণ করি, সে তুই বুড়ির জন্যই। ছেলে দুটো গিয়ে যদি গয়ায় পিণ্ডি দিয়ে আসতো তাহলে হয়তো বুড়ি শান্ত হতো। এখন তো ফি পূর্ণিমা অমাবস্যাতেই আসছে, তা এসে কি করে? হাউমাউ খাও মানুষের গন্ধ পাও বলে বুঝি? ভানুর চোখ তো গড়াল। না গো দাদা, খালি কাঁদে। ছেলেপিলেরা অবহেলা করলে মায়ের মরে গিয়েও যে দুঃখ যায় না গো। মাঝে মাঝে অবশ্য ডাকেও যেন কাকে, মনে হয় ছেলেদেরই। বেশ জম্পেস গপ্পটা ফেঁদেছ বাপু। তা অমাবস্যাটা কবে? তেনাকে কি দেখা যাবে? যেতেই পারে, কালই তো অমাবস্যা। না না, আজই তো পড়ে গেছে। বাহ, তাহলে আজই একবার ডেকো, বুড়ির সঙ্গে একটু গপ্পসপ্প করা যাবে। চাই কি বুঝিয়ে সুঝিয়ে আমি ওকে স্বর্গের রাস্তাটাও দেখিয়ে দিতে পারি। গপ্পে গপ্পে রাত বাড়ছে। পথশ্রমে সকলেই আজ অল্প বিস্তর ক্লান্ত। খাওয়ার ডাক পড়তেই সবাই মিলে ছুটেছে একতলায়। আহার পর্ব চুকিয়েই যে যার মতো কাঁপতে কাঁপতে ঢুকে পড়েছে লেপ কম্বলে। দোতলার একটা ঘরে মুনা আর পুপসি শুয়েছে, পাশের ঘরে ভানুমামা। কঙ্কা টুকটুকি ভয়ে বেজায় কাতর। তাদের মা বাবা সঙ্গে আসেনি বলে কোথাও তারা ভরসা পায় না। দুজনে গুটিসুটি আশ্রয় নিয়েছে দাদু ঠাকুমার খাটে। গভীর রাতে হঠাৎই ঘুম ভেঙে গেল পুপসির। কেমন যেন একটা শব্দ শোনা যাচ্ছে। কান পাতল। শব্দ কোথায়? এ তো গলার আওয়াজ। কি যেন অনেক দূরে থেকে ডাকছে না? মোনাকে ঠেলল পুপসি। এই মোনাদি, ওঠ, শোন না, শুনতে পাচ্ছিস? মোনা অতি কষ্টে লেপ থেকে মুখ বার করে বলল, কি শুনবো কি? ওই কে যেন। আর বলতে হলো না, গলার আওয়াজটা মুনার কানেও পৌঁছে গেছে। মিহিসরে কে যেন আবার ডাকলো, মুনা, পুপসি। মুনা পিপসির হাত খামচে ধরেছে। পুপসি ডগরে উঠল। তখনই বলেছিলাম আত্মানি ঠাট্টি আর কি করিস না। এখন কি হবে বলতো? কি করি বলতো? রাম নাম কর, রাম নাম কর। ঠান্ডা ফান্ডা সব উড়ে গেছে। রাম জপ করছে দুই বোন। আশ্চর্য, আওয়াজটাও থেমে গেল। একটু বুঝি ধাতস্থ হয়েছে দুজনে। হঠাৎই একটা ধূপ করে শব্দ। মুনা কাঁপা কাঁপা গলায় বলল, ওটা কি হলো রে? বুড়িটা বোধহয় গাছ থেকে নেমে এলো। আর কোনো কথাই নেই। দুই বোনে হুড়মুড়িয়ে ছুটেছে পাশের ঘরে ভানুমামা বলে বলে। ভানুর দরজা ভেজানোই ছিল, আলগা ধাক্কা দিতেই খুলে গেছে। সঙ্গে সঙ্গে লেপের ভেতর থেকে ভানুর আর্তচিৎকার, ওরে বাবারে, এসে গেছে রে, ছেড়ে দাও রে, আর কিছু বলবো না। দুই বোন কোড়াসে ডেকে উঠল, ভানু মামা, আমরা। তুমিও কি আমাদের মতো ভয় পেয়ে গেছো? ও তোরা! অমনি তড়াক করে উঠে বসে ভানু। দেখলি তো কেমন ভয় পাওয়ার অ্যাক্টিং করলাম। ঘরে মৃদু হেরিকেনের আলো জ্বলছিল। মুনা পুপসি মুখ চাওয়াচই করলো। পুপসি বলল, তুমি কিছু শোনোনি? কি শুনবো? যত সব ভূতের ডিম। যা যা, শুয়ে পড় গিয়ে। এই বলেই আবার শোয়ার তোড়জোড় করছে ভানু। কিন্তু লেপে আর মাথা ঢোকাতে হলো না। ফের শুরু হয়েছে মিহি স্বরের আহ্বান। এবার রীতিমতো কাছ থেকে একেবারে স্পষ্ট গলা, ওরে আমি এসেছি, দরজা খোল। ওরে মোনা পুপসি, ভানু মামা। শেষ সম্বোধনটা সঙ্গে সঙ্গে ঘরে যেন প্রলয় ঘটে গেল। লেপ শুদ্ধ মশারি নিয়ে হুড়মুড় করে মেঝেতে পড়ে গেছে ভানু। লেপের ভেতর থেকে অবিকল একটা ম্যানরোল হয়ে চিঁচি করছে। ওরে ভানু মামা বলে ডাকে কেন রে? আমি কোন সুবাদর বুড়ির মামা হলাম রে? কি হলো কি? দরজা খোলো, আমি আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? ভানুর দাঁত কপাটি লেগে গেছে। ঠক ঠক কাঁপতে কাঁপতে বলে চলেছে, দাঁড়িয়ে আছিস কেন? চলে যা না। কি গো, দরজা খুলবে না নাকি? আমি কি দরজা ভেঙে ফেলবো? একবার ভেতরে ঢুকি, তোমাদের সবাই আমি মজা দেখাচ্ছি। সর্বনাশ করেছে। ওরে মুনা, ওরে পুপসি, আর বুঝি রক্ষে নেই? বুড়ি আমার মুন্ডু নিয়ে গিয়ে ডুয়া খেলবে। বাড়ির সকলেই প্রায় জেগে আছে। থমথমে পরিবেশ, যেন কি ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে আন্দাজ করার চেষ্টা করছে। ক্রুদ্ধ মিহি গলা এবার ক্রমশ করুণ। খুলবে না কেউ? আমি যে ঠান্ডায় জমে গেলাম। অনেক তো হলো,
আর কেন শাস্তি দিচ্ছ? অ্যা এই যে সুর বদলালো রে, নরম করে ডাকছে। ওরে খুলিসনি খুলিসনি। তবুও কে যেন খুলে দিল দরজা। মিহি গলা হাউমাউ করতে করতে ঢুকে পড়েছে। ভানু অজ্ঞান হয়ে গেল। সকলে মিলে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরালো ভানুর। চোখ খুলেই ভানুর প্রথম বলি, বুড়িটা কোথায় গেছে? খুকু ছুকলো মুখের ওপর। আমি বুড়ি কেন হব গো? আমি খুকু, খুকু আমি। বুড়ি তো তোমার দিদির নাম, সে তো এখন কলকাতায়। ভানু চোখ পিটপিট করলো। খুকু তুই, তুই কোত্থেকে এলি? কলকাতা থেকে। ভাবলাম পেছন পেছন চলে এসে তোমাদের একটা সারপ্রাইজ দিই। মধুপুরে ট্রেন ঢোকার কথা 8:30টায়, এলো 12:30টায়। আসানসোলে একটা মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছিল। ঘর ভর্তি লোককে ঝাঁঝালো গলায় বলল খুকু। কখন থেকে গেটে এসে চিল্লাচ্ছি, কত কষ্ট করে একটা রিক্সাওয়ালাকে পটিয়ে পাঠিয়ে স্টেশন থেকে এলাম। কি তোমাদের মরণ ঘুম, কিছুতেই সারা পাওয়া যায় না। শেষে উপায় না দেখে পাঁচিল টপকালাম, জোর জোর দরজা থাকাচ্ছি, তাও তোমরা। বলতে বলতে খুকু ফের ভানুর দিকে ঝুঁকেছে। কি ভানু মামা, ভূত ভেবে বসলে বুঝি? ইস, তোমাকে আমি এতদিন সাহসী বলে জানতাম। ভানু আবার অজ্ঞান হয়ে গেল, তবে এবার ভয়ে নয়, লজ্জায়। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।